স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় শুরু হয়েছে সংলাপ, প্রত্যাশা ও দাবির বিপরীতে রয়েছে দ্বন্দ্ব। নির্বাচন কমিশন কেমন হবে তাই নিয়ে আলোচনা রাজনৈতিক দলগুলো, এসব নিয়ে আজকের আলোচনা নির্বাচন কথা। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীও আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। ইকবাল ভাই, আপনার কাছে প্রথমে আপনার কাছে আসতে চাই যে নানা ধরনের কথা আসছে যে নির্বাচন কমিশন গঠন কিরকম করে হবে, সার্চ কমিটি কিরকম করে হবে। আপনি কি আমি সাবেক প্রধান নির্বাচন কমিশনার, তার বক্তব্য তো আপনি নিশ্চয়ই শুনেছেন যে এটিএম শামসুল হুদা তিনি বলছেন যে নামগুলি নিয়ে আলোচনা হচ্ছে বা বিবেচনা হচ্ছে সেগুলি আগে ভাগে চলে আসা উচিত। তার ফলে অনুসন্ধানী সাংবাদিকরা খুঁচিয়ে খুঁচিয়ে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে তার বাপ দাদা 14 গোষ্ঠী সব খবর বের করতে পারবে, আমরা সেটি বিবেচনা করতে পারবো। আপনি এই তার এই বক্তব্যের সাথে একমত পোষণ করেন কিনা বা এই চিন্তাটির সাথে একই রকম? না, একটা প্রশ্ন হলো যে প্রথম হলো যে নির্বাচন কমিশন তো পুনর্গঠন করতে হবে, কারণ ফেব্রুয়ারি মাসে বর্তমান যারা আছেন তাদের মেয়াদ শেষ হয়ে যাবে। নতুন নির্বাচন কমিশন গঠিত হবে এবং সবাই চায় যে নির্বাচন কমিশনটি যেন সমঝোতার ভিত্তিতে বলুন বা আলোচনার ভিত্তিতে বলুন, স্বচ্ছতার মধ্য দিয়ে বলুন, নির্বাচন কমিশন গঠিত হোক। কারণ এই নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে কিন্তু ভবিষ্যতের যে নির্বাচন, সেই নির্বাচনেরও ভালো মন্দ নির্ভর করে। কারণ সাধারণত যে কোনো নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয় সরকারের মূলত সরকারের অধীনে নয়, মূলত কিন্তু নির্বাচন কমিশনের উপরে। তাই নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন কমিশন যদি সাহসী হয়, নির্বাচন কমিশন যদি তাদের দায়িত্ব, সাংবিধানিক যে দায়িত্ব আছে সেই দায়িত্বটি যদি সুষ্ঠুভাবে তারা পালন করেন, তাহলে কিন্তু নির্বাচন নিয়ে যে প্রশ্নগুলো বিভিন্ন সময় উঠে তার কিন্তু অনেকটা প্রশ্ন না ওঠার সম্ভাবনা থাকে। যেমন ধরুন ভারতে দেখুন নির্বাচন হচ্ছে এবং দেখুন একসাথে 1 মাস ধরে সেখানে নির্বাচন বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে, ব্যালট বাক্স রেখে দেওয়া হচ্ছে, তারপরে গণনা হচ্ছে। নির্বাচনে যারা জিতছেন বা নির্বাচনে যারা হারছেন তারা কেউ কিন্তু নির্বাচনের এই কোনো প্রশ্ন তোলেন না নির্বাচনের বিষয়ে। যদিও আজকে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমাদের বিভিন্ন সময় আমাদের পশ্চিমা বিশ্ব আমাদেরকে বলে নির্বাচন সুষ্ঠু হতে হবে, অনেক কিছু বলেন, ওয়াচ করেন ইত্যাদি। মার্কিন যুক্তরাষ্ট্রে যে নির্বাচনটি এবার হলো এবং সেটি নিয়ে যে কথাবার্তা ট্রাম্প এবং হিলারির মধ্যে হচ্ছে যে সেখানেও নাকি কারচুপি হয়েছে। তো এরপরে নির্বাচন নিয়ে কিন্তু আসলে সব জায়গায় কিন্তু আলোচনা। তবে আমাদের সাবেক যে প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা সাহেব, তিনি কিন্তু যথেষ্ট সুনামের সাথে তিনি কিন্তু নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যে কথাটি বলেছেন যে যাদের নাম মানে আসার কথা, তাদের নাম যদি আগে ভাগে আসে তাহলে আলোচনা হবে। আবার এখানে কিন্তু দুটোই আছে যে আগে ভাগে আসলে পরে আলোচনা ভালো মন্দ তাদের সম্পর্কে বিশ্লেষণ করা যাবে। কিন্তু আবার আরেকটি প্রশ্ন আছে, এমন অনেক নাম আছে যারা হয়তো তাদের নাম হয়তো তারা ফ্লোটেড হোক সেভাবে চায় না, কিন্তু তারা যদি আসেন তাহলে কিন্তু হয়তো ভালো হতে পারে। তাই সব সময় কিন্তু সব নাম যে চলে আসবে তেমনটি নয়। কিন্তু যেমন ধরেন একটা কথা বলছি, যেমন আমরা যদি মনে করি যে খসরু ভাই হবেন, তিনি কিন্তু নাম ফ্লোটেড হোক এবং তারপরে রিজেক্টেড হোক অবভিয়াসলি চাবেন না। কিছু লোক আছেন যারা সম্মানের সাথে তারা সম্মানটা রাখতে চান। তাই আমি মনে করি সব সময় নামটা আগে আসলে পরে খুঁচিয়ে খুঁচিয়ে আমরা তাদের ভালো মন্দগুলো তুলে ধরবো, সেটা কিন্তু না। এই মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা আছে সেটা হলো যে কোনো এই ধরনের ইয়েতে সিনেট হিয়ারিং হয়, সিনেট কমিটিতে হিয়ারিং হয়। সেই পদ্ধতি তো আমাদের এখানে নেই যে এই ধরনের সাংবিধানিক পোস্টে দিতে হলে পরে পার্লামেন্টে তাদেরকে নিয়ে পার্লামেন্টারি কমিটিতে তাদেরকে নিয়ে আলোচনা হবে। অনেক সময় দেখা গিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট একজনের নাম প্রপোজ করেছেন কিন্তু সিনেট কমিটি সেটা
অ্যাপ্রুভ করেনি, পরবর্তীতে কিন্তু সেটা পরিবর্তন করতে হয়েছে, কিন্তু আমাদের এখানে তো সেই সিস্টেম এখনো হয়নি। তবে আমি মনে করি যে রাষ্ট্রপতি তিনি আলোচনা শুরু করেছেন। এখানে খসরু ভাইরা, আমাদের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তারা গিয়েছেন, আলোচনা করেছেন। সেখানে তারা কিছু সার্চ কমিটি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন, যদিও পুরোপুরি তারা বলেননি, সব কিছু বলা ইয়ে নয়, কারণ কিছু আলোচনা আছে যেটা সবসময় ওপেনলি বলা যায় না। তবে এটা একটা শুভ দিক আমি মনে করি যে আলোচনা হচ্ছে। এটি আপনি কি শুভ দিক মনে করছেন? জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনার মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে আসার পর এটি নিয়ে আপনারা জানেন যে অনেক রকম কথা হয়েছে, এমনকি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের একজন প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, তার কথা আমার খুব মানে মনে আছে আর কি। তিনি বলছেন যে আপনারা রাষ্ট্রপতির কাছে যাবেন, চা খাবেন, ফেরত আসবেন, কারণ রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। মোর অর লেস মহামান্য রাষ্ট্রপতিও সেটি জানেন যে তার সাংবিধানিক ক্ষমতা আসলে কতখানি। তারপর আপনারা এই আলোচনা নিয়ে আশাবাদী কেন, সেটি যদি আমাদেরকে একটু প্রেক্ষাপটটি বা আপনাদের আসার জায়গাটি যদি একটু বলেন। আমার কাছে প্রথমে ওই যে মন্তব্যটি যিনি করেছেন, আমার মনে হয় রাজনীতিবিদ হিসাবে আমাদেরকে আরেকটু রেসপন্সিবল হওয়া দরকার। আমি কোনো দলের কথা বলছি না, অ্যাক্রস দ্য বোর্ড বলছি। কারণ এইরকম একটা প্রেক্ষাপট যেখানে সমস্ত জাতি তাকিয়ে আছে যে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের সম্বন্ধে আলোচনা হচ্ছে এবং এটা একটা সমাধান প্রয়োজন আছে, এটা কিন্তু সমস্ত জাতির আজকে প্রত্যাশা। এবং এরকম একটা উদ্যোগ এবং যেখানে প্রস্তাবনা, আলোচনা, সমঝোতা এবং পাবলিক রিজনিং এর মাধ্যমে একটা সমাধান, যেটা ডেমোক্রেসির একেবারে মূল মন্ত্র, এরকম প্রেক্ষাপটে এই ধরনের একটা মন্তব্য আমি মনে করি না আমাদের গণতন্ত্রের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে। এবং আমার মনে হয় আমাদের নেতৃবৃন্দ, আমাদের সকলের কথা বলছি, আমাদের আরও অনেক বেশি উন্নত চিন্তা, উন্নত মন্তব্য, চিন্তাশীল মন্তব্য আমাদের পক্ষ থেকে আসা উচিত, সকলের পক্ষ থেকে আসা উচিত। তো সুতরাং রাষ্ট্রপতির যে উদ্যোগটা নিয়েছেন, উনি দেশের অভিভাবক হিসেবে, রাষ্ট্রের অভিভাবক হিসেবে, সেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাবনা এসেছে এবং প্রস্তাবনাটার প্রেক্ষাপটটা হচ্ছে যেখানে সংবিধানে কোনো আইন নাই, সংবিধানের মাধ্যমে আমরা কোনো সংবিধানে যে আইনের কথা বলা হয়েছে সে আইনটি দেশে নাই। অর্থাৎ এখানে রাষ্ট্রপতি যে উদ্যোগটা নেবেন, এখানে একটা প্রক্রিয়া পদ্ধতির প্রয়োজনীয়তা আছে, এখানে যোগ্যতার প্রয়োজনীয়তা আছে, যেগুলো আইনও নেই, আইন না, সুতরাং এটা নাই। এই প্রেক্ষাপটে তো একটা আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়েছে এবং আমাদের সকলের উচিত এই যে আলোচনার একটা যে ক্ষেত্র তৈরি হয়েছে, যে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, যে পাবলিক ডিসকোর্সে যেটা এসছে, এইটাকে আলোচনার ক্ষেত্রটাকে আমরা এই সুযোগটা নিয়ে সকলের আলোচনার মাধ্যমে, যে প্রস্তাবনাটার উপরে আলোচনা, সমঝোতা এবং পাবলিক রিজনিং এর মাধ্যমে আমাদের আজকে জাতি একটা ঐক্যমতের মাধ্যমে আমাদের এই নির্বাচন কমিশন পুনর্গঠন, শক্তিশালীকরণের যে ব্যাপারটি উঠে এসেছে, এখানে একটা পজিটিভ চিন্তা থাকার প্রয়োজনীয়তা আছে। কিন্তু আমরা যদি এই পর্যায়ে আমাদের এই ধরনের মন মানসিকতার পরিচয় দেই, তাহলে কিন্তু গণতন্ত্র ইভেনচুয়ালি, আমরা যে গণতন্ত্রের কথা বলছি, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলছি, সেটা তো দূরের কথা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু থেমে যাচ্ছে। কারণ নির্বাচনের যে বৈধতা নিয়ে যদি প্রশ্ন ওঠে, নির্বাচনী ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তাহলে গণতন্ত্র তো দূরের কথা, আমাদের অস্তিত্ব নিয়ে এক্সিস্টেন্সিয়াল প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে এটা। তো সুতরাং আমার মনে হয় আজকে যেটা ইকবাল ভাই খুব ভালোভাবেই বলেছে, যে আলোচনার মাধ্যমে এটা সমাধান, এবং রাষ্ট্রপতিও কিন্তু একই কথা বলেছে যে এটা একমাত্র সমাধান হতে পারে আলোচনার মাধ্যমে, একটা পদ্ধতির মাধ্যমে। ওনার পক্ষ থেকে কিন্তু এই মন্তব্যগুলো এসছে। সুতরাং আমার মনে হয় আজকে সবাই জাতির স্বার্থে, আমাদের গণতন্ত্রের স্বার্থে আমাদেরকে একটু পজিটিভ লাইনে কথাবার্তা বলা উচিত। এবং এখানে এইসব বিষয়ে তো এটা একটা গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়, এটা কিন্তু একটা সাধারণ বিষয় না যেটার উপর আমরা একটা মন্তব্য করে ফেললাম আর এখানে শেষ হয়ে গেল। এটা একটা গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় জাতির জন্য, এই সিদ্ধান্তটা এটা মাইলফলক। সুতরাং এইখানে আমাদের একটা ঐক্যের প্রয়োজন হচ্ছে। এবং যে কোনো দেশে, যে কোনো গণতন্ত্রে কিন্তু প্রস্তাবনা, আলোচনা, সমঝোতা, পাবলিক রিজনিং হচ্ছে
একেবারে গণতন্ত্রের মূল মন্ত্র, Core। এবং আমরা সেটাকে নিয়েই সামনের দিকে এগোতে হবে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, নির্বাচনের 72 ঘন্টা আগে, নারায়ণগঞ্জের নির্বাচনের 72 ঘন্টা আগে নির্বাচন কমিশন বললেন যে কোনো বহিরাগত যেতে পারবে না। তো বেগম জিয়ার পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি আসলে যাতে বেগম জিয়া যাতে নারায়ণগঞ্জে না যেতে পারেন, যেহেতু তার 20 তারিখে যাওয়ার কথা ছিল, সেজন্য ষড়যন্ত্রমূলকভাবে এটি করা হয়েছে। গয়েশ্বর রায়, আপনি কি বলবেন? প্রতিবার 48 ঘন্টা আগে বহিরাগতদের যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ দাঁড় করা হয়। না, এটি সবকিছুর পিছনেই যে একটা উদ্দেশ্য দেখতে হবে তা নয়। এটার আগে আমি একটা জিনিস আরেকটা বলতে চাই, যে এই যে আলোচনা শুরু হয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠনের ব্যাপারে, আমি মনে করি যে এখানে দুইটি পক্ষই উইন উইন সিচুয়েশনে আছে। কিরকম ভাবে আমি বলি, যেমন ধরেন এক সময় বেগম খালেদা জিয়া এবং বিএনপির পক্ষ থেকে বলা হতো যে এই সরকার নির্বাচন বৈধ নয়, এই সরকার অবৈধ, এবং রাষ্ট্রপতিও তাহলে এই সরকারেরই, মানে যারা পার্লামেন্টে আছেন তারাই তো এই রাষ্ট্রপতিকে করেছেন, রাষ্ট্রপতিও তাহলে সেই ধরনের। সেখান থেকে কিন্তু মানে বিএনপি কিছুটা সরে এসেছেন, বাস্তবতাটা মেনে নিয়েছেন। তর্কের ক্ষেত্রে মহামান্য না, আমি রাষ্ট্রপতি আসছি। গত মানে 2014 সালের 5 জানুয়ারি আগে নির্বাচিত না? না, মহামান্য রাষ্ট্রপতি তো কন্টিনিউশন অফ জব না, মানে এই সরকার আমলে তার নতুন করে নির্বাচিত না, হন তিনি। তারপরেও যেটা হচ্ছে যে সরকারটিকে ওনারা বলছিলেন, যেহেতু ওনারা নির্বাচন করেননি, নির্বাচনকে মানেননি, Right. তো নির্বাচনটাকে বলেছেন এটা বৈধ নির্বাচন নয় এবং জি। এই সরকার বৈধ নয়। Right. তো আজকে সেই সরকারের রাষ্ট্রপতির সাথে ওনারা কথা বলছেন, এটি একটি, আমি মনে করি তাদের যে একটা রাজনৈতিক অবস্থানটাকে নিয়েছেন, এটাকে আমি সাধুবাদ জানাই। পাশাপাশি কিন্তু সরকারের পক্ষ থেকেও কিন্তু একটি যে প্রশ্নটি এসছে, যে সরকারের পক্ষ থেকেও কিন্তু এমন একটি অবস্থান ছিল যেখানে যে ওনারা যেভাবে মানে সন্ত্রাসের দিকে আশ্রয় নিয়েছিলেন, নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের সাথে কোনো আলোচনা করা যাবে না, সেই ধরনের একটা পারসেপশন ছিল। সেখানে কিন্তু আজকে তারাও রাষ্ট্রপতি কিন্তু প্রথম বসেছেন কিন্তু বিএনপির সাথে, এবং সেদিন আমরা যেটা মিডিয়াতে দেখলাম যেটা, এবং পরবর্তীকালে যারা বেগম খালেদা জিয়া এবং তার নেতৃবৃন্দ যেভাবে মিডিয়ার সামনে তাদের উচ্ছ্বাস দেখিয়েছেন, এটা কিন্তু আমাদের জন্য একটা স্বস্তির ব্যাপার। এবং আমি দেখেছি যে এই যে মিটিংয়ের পর আমরা দেখলাম যে আমাদের স্টক মার্কেটেও কিন্তু ভালো একটা রিয়াকশন হয়েছে। আমি মনে করি এই উইন উইন সিচুয়েশনটা সকলের জন্যই আমি মনে করি শুভ, এবং এটা ধরে যদি আমরা রাখতে পারি, কেউই সন্ত্রাসের দিকে যাওয়া উচিত না, আবার কেউই পয়েন্ট অফ নো রিটার্নের দিকে যাওয়া উচিত না। এবং রাষ্ট্রপতি যেটা বলেছেন যে অভিভাবক হিসাবে যদি আমরা সবাই মানি, তাহলে অভিভাবক হিসাবে তিনিও হয়তো দেখা যাবে যে তার আলোচনায় আজকে জাতীয় পার্টির সাথে আলোচনা হয়েছে। জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী, জনাব ইকবাল সোবহান চৌধুরীর মেসেজ একদম পরিষ্কার যে কারোই, মানে সবারই একটি উইন উইন সিচুয়েশনে থাকা দরকার, যেমন সন্ত্রাসের দিকে যাওয়া উচিত না। ইকবাল সোবহান চৌধুরী ভাই নিশ্চয়ই এটিও বলবেন অকারণে হামলা মামলা করাও আসলে হয়তো ঠিক হবে না। কিন্তু আমি যেটি জানতে চাইছি যে নারায়ণগঞ্জ নির্বাচনে সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ বিএনপির যে প্রার্থী, তিনি বলেছেন যে এখন পর্যন্ত তিনি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছেন এবং নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন করবেন বলেই তিনি নির্বাচন মনে করছেন। আপনিও সেরকমটাই মনে করছেন কিনা? এখন আমি যেটা শুরুতে বলেছি, সত্যিকার অর্থে বর্তমানে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা যেখানে গিয়ে পৌঁছেছে, আমার মনে হয় না দেশবাসীর নির্বাচনী ব্যবস্থার উপর কোনো আস্থা আছে। এটা নির্বাচন কমিশন থেকে শুরু করে সার্বিক যারা সংশ্লিষ্ট সকলের কার্যক্রম, বিগত নির্বাচনগুলোতে আমরা যেভাবে দেখেছি, নির্বাচন ব্যবস্থার উপর কারো কোনো আস্থা নাই। তারপর আমরা বিএনপি কিন্তু অংশগ্রহণ করে যাচ্ছি, কেন আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি যে আমাদের অংশগ্রহণের মাধ্যমে, যেহেতু আমরা দিকে আলোচনার প্রস্তাবও দিয়েছি, আমরা একটা পরিবর্তনের এখানে আশা করছি। আর সেটা আমরা আগামীকাল, আজকে রাত্রে কি হয়, কালকে কি হবে, পরশুদিন কি হবে, আমরা তো দেখেছি বেশিরভাগ ঘটনাগুলো ঘটে কিন্তু নির্বাচনের আগের রাত্রে, যে ব্যালট বাক্স ভর্তি করা শুরু হয় রাত্রে 12টার পর থেকে, সকালে আর্লি মর্নিংয়ে ব্যালট বাক্স ভর্তি করা হয়, তারপরে পোলিং স্টেশনে কেউ যেতে পারবে না, এজেন্টরা যেতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। আমি এটাকে এটার নাম দিয়েছি নির্বাচনী প্রজেক্ট।
অর্থাৎ এই প্রজেক্টের কাজ হচ্ছে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করা। যে বিএনপি একটু হেল্প করে যে প্রার্থীকে প্রত্যাহার করে নিয়ে নেয় নির্বাচনে না, নারায়ণগঞ্জ থেকে উপায় তো বা নাই। দুপুর 12টার সময় না, প্রত্যাহার করে। ওইটা তো হচ্ছে ওই ব্যবস্থাতে আমি যেটা বলেছি, জি। ওই ব্যবস্থাতে তো সেদিন যেখানে নির্বাচনের উপর আস্থা থাকবে না, সেখানে তো আপনার এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এখানে একটু আমি এদিকে একটু আসি। খুশবু আপনি একটা বিরতি নিয়ে এসে আপনার এই জায়গায় আসি, আপনি ইকবাল ভাইয়ের কথাটার মধ্যে একটু কথাটা response একটু একটু response একটু করুন। একটু response করতে চাচ্ছিলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি ইকবাল ভাইয়ের কথা হ্যাঁ, একটু- লোভের কথা আসলে একটুখানি নারায়ণগঞ্জে যেটা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে যাওয়া প্রসঙ্গে বলা হচ্ছে ছিল, যে বাপ- প্রোগ্রাম ছিল, এবং আমরা মনে করি যে এটা একদিন আগে বন্ধ করে দেওয়ার পেছনে যে চিন্তাটা ছিল সেটা অবশ্যই গণতান্ত্রিক নয়, এবং নির্বাচনের জন্য এটা এই নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ার পরও যে আমরা নির্বাচন করার পরে এই ধরনের সিদ্ধান্ত কিন্তু আরো এটা এই নির্বাচন ব্যবস্থার উপর আরো একটা বড় ধরনের কিন্তু হুমকি। খুশবু অনেস্টলি খুব খারাপ বেগম জিয়া তো বিষয়। ওইখানে যাওয়ার কোনো প্ল্যান দেন নাই। না। বেগম জিয়া যেসব জায়গায় যান অন্তত 7 দিন 6 দিন 5 দিন না, 4 দিন আগে প্ল্যান plan দেন ছিল। আমাদের তো না, মানে বেগম জিয়ার অফিস থেকে তো প্ল্যান দেওয়া হয় নাই। এটা ডেফিনেটলি প্ল্যান ছিল। মানে উনি আমাদের গেলে কবে যেতেন? না, না, আজকেই তো শেষ যেতে পারতেন। আজকে যাওয়ার কিন্তু কথা সে ছিল। তো গতকাল পর্যন্ত প্ল্যান দেওয়া হয় না, নাই। প্ল্যান গতকাল রাত্রে প্ল্যান ছিল, রাতের আগে দিনের বেলায় প্ল্যান ছিল, মানে মিডিয়াকে এবং জানানো প্ল্যানটা হয় লিক নাই। আউট, প্ল্যানটা লিক আউট হয়েছে আমাদের অফিস থেকে, লিক আউট, আচ্ছা। যে কোনো ভাবে লিক আউট হয়েছে আর কি। আচ্ছা, এটা কারণ- বের হওয়ার কথা ছিল কারণ না। বেগম জিয়ার মতো একটা লোক গেলে আমার নারায়ণগঞ্জে প্রশ্নে আমাদের যে বন্ধুরা আছে তারা আসলে খুবই অপেক্ষা করছিলেন যে বেগম জিয়া যদি আগে আসতেন তাকে তো সেই পরিমাণ প্রটোকল দিতে হবে, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তার না, জন্য। সেটা ইস্যু না, এই নিরাপত্তার জন্য যে না, সেটা আগে থেকে জানার জন্য না, তারা উৎসুক ছিলেন না, আর না, কি। অবশ্যই উনি যখন যেতেন এটা স্বাভাবিক, নিরাপত্তার ব্যবস্থা তো উনি তো কোর্টে যাচ্ছেন না নিয়মিত, তাকে উনি তো নিরাপত্তা সব দেওয়া হচ্ছে জায়গায় কিন্তু, যাচ্ছেন। তাকে নিরাপত্তা হ্যাঁ, দেওয়া হচ্ছে তো কিন্তু নিরাপত্তা নারায়ণগঞ্জে দিতে পারতো। যাই হোক, জি। এটা কথা হচ্ছে ইজ নট, এটা পারসেপশন ওয়াইজ ইজ নট গুড থিং। আমি যেটা বলতেছি, আচ্ছা। এই যে এই ধরনের একটা সিদ্ধান্ত প্রয়োজন ছিল না। এবং এই- পারসেপশন ওয়াইজ এটা না, না, এরকমই মনে হচ্ছে, সবকটা পত্র-পত্রিকায় তাই ইয়া করেছে যে খালেদা জিয়াকে ঠেকাতেই বিধিনিষেধ, যেটা বিএনপি কে কোট করে বলা হচ্ছে। পারসেপশন ক্রিয়েট করছে, Perception create করেছে। এটা তো এই নির্বাচনের রিফ্লেক্ট করতেছে। Reflect করতেছে। এই যে এটা একটা মেসেজ, কিন্তু তখন কিন্তু জনমনে সন্দেহ আসছে, যখন বেগম জিয়াকে আসতে দেওয়া হচ্ছে না, অর্থ হচ্ছে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এই যে একটা প্রশ্নবিদ্ধ আচ্ছা, হয়ে একবারে গেল। একটার সাথে একটা। এটা প্রয়োজন ছিল না, আমি এটাই বলছি। জি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই রাষ্ট্রপতি কিন্তু কে দলীয় কোনো সদস্য হিসেবে গণ্য করা হয় না, এটা আমরা সবাই জানি। এবং রাষ্ট্রপতি কিন্তু সরকারের নয়, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রের। সুতরাং আমাদের এই দুটো জিনিস বুঝতে হবে, উনি কোনো দলীয় সদস্য নয়, রাষ্ট্রপতি কিন্তু সরকারের নয়, রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপ্রধান। এই জন্য আপনি লক্ষ্য করবেন যেই সমস্ত দেশে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয় না বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে, সেখানে কিন্তু সরকার প্রধান থেকে ব্যাপারটা সরে গিয়ে রাষ্ট্রপ্রধানের কাছে চলে যায় অভিভাবক হিসেবে। এমনকি ইংল্যান্ডও, ইউকে তো আপনি যুক্তরাজ্যেও দেখবেন মেজর কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনি দেখবেন এটা কুইনের কাছে কিন্তু এই আলোচনার কিন্তু ক্ষেত্রটা কিন্তু পরিবর্তন হয়েছে। খুশবু আমাকে একটু আলোকিত করুন। আমার যদ্দূর মনে পড়ে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব কিন্তু আহ্বান জানিয়েছিলেন যে আপনারা নির্বাচনে আসেন, আপনারা নির্বাচন কমিশন নিয়ে কথা বলেন। তখন কিন্তু বেগম জিয়া সেখানে গেলেন এবং বললেন আমরা আসলে এই ব্যাপারে কোনো কথা বলবো না আপনার সঙ্গে। আই এম গ্ল্যাড আপনি প্রশ্নটা করেছেন। তখন কিন্তু এই অবস্থাটা এরকম ছিল, তখন কিন্তু অলরেডি বাছাই কমিটি গঠন করার পরে কিন্তু টাকা হয়েছে। বাছাই কমিটির জন্য কোনো নামও চাওয়া হয় নাই কিছু, এবং বাছাই কমিটি গঠনের পরে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি সরাসরি নাম চেয়েছিলেন যে আপনারা কাকে চান। না, বাছাই কমিটি গঠন করার পরে কিন্তু টাকা আমার মনে নো ডেফিনেটলি নির্বাচন কমিশনাররা পরে নির্বাচিত হয়েছে, যে মানে কিন্তু নির্বাচন বাছাই কমিটি কমিশনের গঠন- হবেন। হ্যাঁ, তবে এখানে তো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাছাই কমিটি। আচ্ছা। বাছাই কমিটি যদি আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে না পারেন, এর পরবর্তী এক্সারসাইজগুলো ইজ নন স্টার্টার। ওকে। কারণ আপনার এখানে জিনিসটা আপনি যদি বলেন, ইকবাল ভাই যেটা বলছে এটা স্বচ্ছ হতে হবে, আমি ওর সাথে একমত, কিন্তু এই স্বচ্ছ হওয়াটা তো দৃশ্যমান হতে হবে। ইট শুড বি সিন টু বি ট্রান্সপারেন্ট। Okay. এখন আপনি যদি বাছাই কমিটি করে আমাকে বলেন যে এখন নির্বাচন কমিশনারদের ব্যাপারে মতামত দেন, আমি দেখতে চাই অলরেডি বাছাই কমিটি যেটা হয়েছে অলরেডি এটা দলীয় চিন্তার ভিত্তিতে হয়েছে। এই জন্য আমরা প্রপোজালটা আগেভাগে দিয়েছি এই কারণে যে বাছাই কমিটি কিভাবে হবে, এটার পদ্ধতিটা কি হবে, এটার প্রক্রিয়াটা কি হবে, আর যারা এখানে আসবে তাদের যোগ্যতাটা কি হবে। যেহেতু এগুলো সংবিধানে আইনের মাধ্যমে এটা করা হয় নাই বিদায় আমরা এই কাজগুলো
আগেভাগে করেছি, যাতে পদ্ধতি, প্রক্রিয়া, যোগ্যতা, আমরা যদি এই জায়গাটায় একমত হতে পারি, ব্যক্তি কারা আসছে কিন্তু তখন কিন্তু আর কোনো সমস্যা থাকে না। সমস্যা থাকবে না। এবং আইন করার ব্যাপারটি আসলে অনেকবার আসছে। ইকবাল ভাই, আমি আবার একটু নারায়ণগঞ্জ নির্বাচন রাখতে চাই, কারণ হচ্ছে যে দর্শকরা প্রশ্ন করছেন আসলে গত কয়েকদিনের গণমাধ্যমে যেভাবে প্রতিবেদন আসছে সেই ভিত্তি করে নারায়ণগঞ্জ নির্বাচনে শামীম ওসমান মেয়র পদে নির্বাচন করছেন না, কিন্তু নারায়ণগঞ্জ নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর কি শামীম ওসমানই হয়ে থাকছেন, এবং সেটি আপনি কিভাবে দেখছেন? আপনার পর্যবেক্ষণ, আপনি একজন সাংবাদিক, আপনি প্রধানমন্ত্রীর উপদেষ্টাও বটে, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন নারায়ণগঞ্জের নির্বাচনে শামীম ওসমান ফ্যাক্টর? না, এখানে ফ্যাক্টর তো বিভিন্ন কারণের জন্য তৈরি করা হয়। ধরেন আজকে যদি বিএনপির পক্ষ থেকে যদি শামীম ওসমান সাহেবকে ফ্যাক্টর করা হয় অ্যাগেনস্ট আইভি, তাহলে এটা নির্বাচনী একটা কৌশল হতে পারে। কিন্তু শামীম ওসমান সাহেব আইবির বিরুদ্ধে ফ্যাক্টর কিনা সেটা কিন্তু আমরা দেখি না, কারণ শামীম ওসমান সাহেব তো প্রেস কনফারেন্স করে বলেছেন আমি আছি। প্রধানমন্ত্রী দলের সভানেত্রী কিন্তু বারবার বলছেন যে শামীম ওসমানের কাজের কর্মের দায় দায়িত্ব কিন্তু তিনি কোনোটা নিতে রাজি না, এবং তিনি বারবার তার নির্বাচন ব্যবস্থা এক ধরনের জিওপার্ডাইজ করছেন বলেই বলছেন। আসলে একটা জিনিস হলো কি, শামীম ওসমান সাহেব সেখানকার এমপি, শামীম ওসমান সাহেব সেই দলের, যে দলের আইবি মনোনয়ন পেয়েছেন, সেই দলের তিনি একজন নেতা সেখানে, এবং স্বাভাবিকভাবে শামীম ওসমান সাহেবের একটা ভালো বলেন মন্দ বলেন তার একটা প্রভাব তো থাকবেই। তো তারপরে কিন্তু প্রধানমন্ত্রী বা দলের সভানেত্রী যখন একটি মনোনয়ন দিয়েছেন, এরপরে কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন যে প্রধানমন্ত্রী যখন আমার দলের নেত্রী যখন সিদ্ধান্ত দিয়েছেন আমি সেই সিদ্ধান্ত মেনে নিচ্ছি। এবং আজকে যেটি হচ্ছে যে আমরা ফ্যাক্টর হিসেবে অনেকটা মিডিয়াও কিছু কিছু সময় ফ্যাক্টর তৈরি করে, ভালোর জন্য হোক অথবা নেগেটিভের জন্য হোক। তো এই ফ্যাক্টরগুলো আমি মনে করি নির্বাচনে আমার মনে হয় না যে এটা খুব বেশি একটা এফেক্ট করে, কারণ দলের মধ্যে আজকে ধরুন শামীম ওসমান সাহেব যদি আইবি যদি কালকে ওনার জন্য, ওনার ফ্যাক্টরের কারণের জন্য যদি জয়লাভ না করতে পারেন, তাহলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কিন্তু শামীম ওসমান সাহেবই হবেন। সে কারণের জন্যে তিনি অবশ্যই চাইবেন না যে আইবি কোনোভাবেই, বিশেষ করে প্রধানমন্ত্রী এবং দলের নেত্রী যখন স্পষ্ট করে কিছু বলে দিয়েছেন, শামীম ওসমান সাহেবকেও বলে দিয়েছেন, এবং তারপর থেকে কিন্তু তিনি সেই ধরনের ভূমিকাই পালন করছেন। আরেকটি কথা হলো, আমাদের খসরু ভাই একটা কথা বলেছেন, আমি তার সাথে একমত, রাষ্ট্রপতি দলের নয়, যখন তিনি নির্বাচিত হয়ে যান রাষ্ট্রপতি হিসেবে তিনি রাষ্ট্রের রাষ্ট্রপতি। কিন্তু এইটা যদি সত্যি হতো তাহলে আমি খুব খুশি হতাম। যেমন ধরেন রাষ্ট্রপতি রাষ্ট্রের পক্ষ থেকে যখন বিজয় দিবসে বঙ্গভবনে যখন রিসেপশন দেন, বা 26শে মার্চে যখন আমাদের স্বাধীনতা দিবসে যখন রিসেপশন দেন, সেই রিসেপশনটা কিন্তু কোনো দলের নয়, সরকারেরও নয়, সেটি হলো রাষ্ট্রের, এবং রাষ্ট্রপতি হিসেবে সেটি দেন। বা ধরেন আমরা সেনাকুঞ্জে যখন দেখি যে আর্ম ফোর্সেস ডে যখন হয়, সেখানে সেনাকুঞ্জে যে দাওয়াত হয়, সেখানে কিন্তু এটি সেনাবাহিনী তো আমাদের কোনো সরকারের নয়, সেনাবাহিনী হলো রাষ্ট্রের, দেশের। সেখানে আগে যেটা দেখতাম যে সবাই যেতেন, কিন্তু এখন কিন্তু মানে আমি মনে করি যে ওনারা যদি যেতেন তাহলে কিন্তু উনি যে স্পিরিটে কথাটা বলেছেন যে রাষ্ট্রপতি দলের নয়, সেটি কিন্তু প্রমাণিত হতো। কিন্তু ওনারা না, যে মেসেজটা কি যাচ্ছে যে কখনো কখনো ওনাকে অভিভাবক মনে করছেন, কখনো কখনো রাজনৈতিক কারণের জন্য তারা বিরত থাকছেন। তা আমি মনে করি যে আজকে দেখুন কিছুদিন আগে এই আমাদের ভারতে দেখুন, সেখানে কিন্তু যখনই কোনো ক্রাইসিস হয় রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন সবাই, দলের পক্ষ, কংগ্রেসও যাচ্ছে, বিজেপিও যাচ্ছে, অন্যান্য দলও যাচ্ছে। আমাদের এখানেও যদি আমরা সেই সংস্কৃতিটা যদি তৈরি রাখতে পারি, তাহলে কিন্তু অভিভাবকটা আমি মনে করি সত্যিকারভাবে অভিভাবক হতে পারেন। যদিও আমাদের সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, তারপরেও আমি মনে করি এই ধরনের সংস্কৃতি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে রাষ্ট্রপতির জন্যও কিন্তু অভিভাবকত্বের দায়িত্বটা পালন করতে কিন্তু তার সুযোগটা কিন্তু আরো বৃদ্ধি পাবে। এবং আমি আশা করব যে স্পিরিটে
খসরু ভাই বলেছেন যে আগামীতে অন্তত আমরা দেখতে চাই যে 26শে মার্চে রাষ্ট্রপতি ভবনে, মানে অর্থাৎ বঙ্গভবনে, যেখানে স্বাধীনতা সেখানে তারা যাবেন বা সেনাকুঞ্জে তারা যাবেন। আগে তো যেতেন ওনারা, সেনাকুঞ্জে তারা গিয়েছে। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতি পর যখন ফিরে আসি আমাদের দর্শকরা প্রশ্ন করছেন, সেই প্রশ্নটি আমার কাছেও খুব, আমাদের রিসার্চ টিমও এই বিষয়টি জানতে চাইছে। সেনাবাহিনী নিয়োগ নারায়ণগঞ্জ নির্বাচনে এই প্রসঙ্গে বলা হচ্ছে পুলিশের ডিআইজি ঢাকা রেঞ্জ তিনি বলছে যে কোন রকম কোন বেচাল দেখলে পুলিশ গুলি করবে, পুলিশ গুলি করবে যেখানে সেখানে সেনাবাহিনী নিয়োগ দিতে বাধা কোথায় সেটি জানতে চাইছেন মোহাম্মদ মাহবুবুর রহমান। আমরা আপনাদের মতামত একটু জানতে চাইবো যে আসলে নির্বাচনে সেনাবাহিনী থাকলে নির্বাচন ভালো হয় কিনা, তাহলে নির্বাচনে আপনাদের মূল্যায়ন বা মতামত কি? বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। খসরু ভাই, সেনাবাহিনী নিয়োগ নিয়ে দর্শকদের প্রশ্ন, আমাদের প্রশ্ন, সেনাবাহিনী নিয়োগ হলে ভালো হতো কিনা? আপনারা সেনাবাহিনী চেয়েছিলেন, কিন্তু পুলিশকে তো সেই ক্ষমতা দেওয়া হয়েছে যে পুলিশ কোনো বেচাল দেখলে গুলি করবে, সেটি আজকে বলে দিয়েছে। আস্থা পাচ্ছেন কিনা কিছুটা? না, আমরা তো এই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হওয়ার পেছনে শুধুমাত্র নির্বাচন কমিশন নয়, কিন্তু এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ হয়েছে। এই পুলিশের একটা অংশ আমরা দেখেছি ব্যালট পেপার ভর্তি দেখেছি, আপনারা সংবাদ মাধ্যমেই আপনারাই দেখিয়েছেন, এবং নির্বাচনী পোলিং স্টেশন দখল করতে দেখেছি। এবং আমরা এমনও দেখেছি পুলিশ চিফ, র্যাব চিফের পক্ষ থেকে সরাসরি রাজনৈতিক বক্তব্য এসেছে। সুতরাং আমার মনে হয় আজকে সেনাবাহিনীর প্রশ্নটা কিন্তু এই প্রেক্ষাপটে এসেছে যে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ফোর্সের প্রয়োজনীয়তা আছে। যেভাবে ভারতের সেন্ট্রাল রিজার্ভ ফোর্স কিন্তু প্রত্যেকটা স্টেটে পাঠানো হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়াচডগ ফোর্সের দরকার আছে। এবং আমরা দেখেছি বাংলাদেশেও যে 4টি কেয়ারটেকারের অধীনে নির্বাচন হয়েছে, 4টিতে সেনাবাহিনী ছিল, এর মধ্যে 2টা বিএনপি জিতেছে, 2টা আওয়ামী লীগ জিতেছে। এবং আমাদের এই সেনাবাহিনী কিন্তু সারা বিশ্বে আপনি বিভিন্ন দেশে দেখবেন নির্বাচন তারা পর্যবেক্ষণ করছেন, নির্বাচনে আইন শৃঙ্খলা তারাই রক্ষা করছে। আমাদের সেনাবাহিনী দুর্যোগে ব্যবহৃত হচ্ছে, যারা ভোটার লিস্ট তারা করেছে, আইডি কার্ড তারা করেছে, এমনকি ট্রাফিক যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনও দেখি যে এখানে সেনাবাহিনী, পানি সাপ্লাই ক্রাইসিস হলে তারা দিচ্ছে। তাহলে আজকের দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা নির্বাচন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার একটা বিষয়, সেখানে সেনাবাহিনী আসতে অসুবিধাটা। কিন্তু আপনার ইনস্টিটিউশন ডেভেলপমেন্টের কথা বলেন, সেনাবাহিনী দিয়ে তো নারায়ণগঞ্জের একটি বিচ্ছিন্ন ইলেকশন করার সময়, কিন্তু আপনি যখন জাতীয় নির্বাচনে যাবেন তখন কি সেনাবাহিনী? আমি জাতীয় নির্বাচনের কথাই বলছি। আমি বলছি সেনাবাহিনীকে যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ইনস্টিটিউশনগুলি কি শক্তিশালী করবে নাকি একটু দুর্বলই রেখে দিবে? না, এটা তো সেনাবাহিনী তো নির্বাচনকালীন সময়ে 1 সপ্তাহ 10 দিনের জন্য আসছে, তারা তো এখানে পার্মানেন্টলি আসছে না। এবং তারা আসছে, তারা কিন্তু আগে আরপিওতে তারা আগে অন্তর্ভুক্ত ছিল, সংশোধন করে এটা 2009 তে বাদ দেওয়া হয়েছে। এবং এর আগে নির্বাচনগুলো কিন্তু 4টি নির্বাচন আমি বলেছি, 2টো আওয়ামী লীগ আসছে, 2টো বিএনপি, এই নির্বাচনগুলো নিয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়নি। কিন্তু 2009 তে এটা বাতিল করার উদ্দেশ্যটা কি? এবং আজকে আমি যেটা বলেছি, তারা যদি দেশে বিদেশে নির্বাচনী কার্যক্রমে তাদের ভূমিকা থাকতে পারে, বাংলাদেশের নির্বাচনে তাদের ভূমিকা থাকতে অসুবিধাটা কোথায়? ইকবাল ভাই, আপনি কি বলবেন সেনাবাহিনীর? অসুবিধা কোথাও নেই। প্রশ্নটি হলো প্রয়োজনীয়তাটা। সাধারণত কি হয়, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যদি কখনো ফেল করে তাহলে সেনাবাহিনীকে মানে ইনভাইট করা হয়। ফেল করেছে ইকবাল ভাই, সৈয়দ আশরাফ গিয়ে বাজিতপুরে গিয়ে বলেছে যে এই নির্বাচন তো আমরা চাই নাই, এরকম নির্বাচনে লুটপাট তো উনার আয়ত্তের বাইরে ছিল। কিছুটা ঠিক আছে, কিন্তু প্রশ্নটি হলো যে এই আপনাকে তো মাথা ব্যথা হয়েছে বলে আপনি মাথা কেটে দিয়ে আরেকটা মাথা বসিয়ে দিবেন, সেটা কিন্তু কোনো যুক্তি নয়। আপনার যে মাথাটি আছে সেই মাথাটাকে আপনাকে ব্যথাটা দূর করতে হবে। ক্যান্সার হলে তো এখানে আজকে ক্যান্সার এখনো, আপনি যদি ক্যান্সার হয়ে যায়, তারা যদি আজকে নির্বাচন নিয়ে যদি তারা ক্যান্সার হয়ে যায়, তাহলে তো তাদের হাতে আপনি পুলিশ বাহিনীকে আপনাকে রাখার প্রশ্ন আসবে না। তাই আমি মনে করি যে সেনাবাহিনী আসলে পরে নির্বাচন সুষ্ঠু হবে, সেটাও যেমন যুক্তি আছে। সেনাবাহিনী ছাড়া আপনাকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে আপনাকে নির্বাচনকে সুষ্ঠু করার ব্যবস্থা আপনাকে করতে হবে। কারণ সাধারণভাবে যে জিনিসটি হলো
যে সেনাবাহিনীকে সব জায়গাতেই দেখা গিয়েছে সেনাবাহিনীকে খুব মানে যেখানে একান্ত প্রয়োজন ছাড়া সেনাবাহিনীকে কিন্তু ব্যবহার করা হয় না। আবার 5টি সিটি কর্পোরেশন নির্বাচন আপনার নিশ্চয়ই মনে আছে 13 সালে যে 5টি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু সবগুলোতে কিন্তু সেনাবাহিনীকে মোতায়েন করা হয়নি, কিন্তু সে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু সরকারি দল হেরে গিয়েছিল এবং বিরোধী দল জিতেছিল। খোদ নারায়ণগঞ্জেই গতবার সেনাবাহিনী মোতায়েন করা হয় নাই এবং সেনাবাহিনীতে সরকারের মনোনীত প্রার্থী শামীম ওসমান কিন্তু ফেল করেছেন 1 লক্ষের বেশি ভোটে। আমার যতদূর মনে আছে 1 লক্ষ 1.5 লক্ষের বেশি ভোটে ফেল করেছে। কুমিল্লাতে হয়নি, তারপরে গাজীপুরে হয়নি, ইত্যাদি জায়গাগুলোতে কিন্তু সেনাবাহিনী আপনি কিছু বলার আগে আমি প্রশ্নটা একটু এইভাবে করি যে সেনাবাহিনীর প্রধান মানে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী, তো আপনি প্রধানমন্ত্রীকে বিশ্বাস করছেন না, প্রধানমন্ত্রী অন্য কোনো ইনস্টিটিউশনকে বিশ্বাস করছেন না, কিন্তু সেনাবাহিনীকে বিশ্বাস করছেন, কারণটা কি আসলে? কারণটা হচ্ছে সেনাবাহিনী দৈনন্দিন জীবনে আইন শৃঙ্খলার সাথে জড়িত নয়। আচ্ছা। এবং রাজনীতিবিদদের সাথে সেনাবাহিনীর সংযোগ সেইভাবে নাই। যেখানে ভারতে কেন পাঠায় একই কারণে, কিন্তু ভারতের সেন্ট্রাল রিজার্ভ ফোর্স প্রত্যেকটা স্টেটে কেন পাঠায়, ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওয়াচডগ ফোর্স। এবং এটা এই কারণে পাঠায়, আপনি খেয়াল করেছেন মমতা ব্যানার্জি কিন্তু কিছুটা অপোজ করার পরেও কিন্তু কেন্দ্র থেকে স্ট্রংলি ওয়েস্ট বেঙ্গলে পাঠানো হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের নির্বাচন পরবর্তীতে এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই। সুতরাং সেনাবাহিনীর রোলটা হবে এজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফোর্স ফর সার্টেন 1 সপ্তাহ 10 দিনের জন্য। এবং এই ইন্ডিপেন্ডেন্ট ফোর্সটা আমরা তো দেখেছি 4টা নির্বাচন, আমি আপনাকে এক্সাম্পল দিলাম, কোনো প্রশ্ন 2টা তো আওয়ামী লীগ 2টা বিএনপি জিতেছে। এবং আজকে আইন শৃঙ্খলা বাহিনী যাদের কথা বলা হচ্ছে তারা সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ। তাদের এমনকি তাদের প্রধানদের রাজনৈতিক বক্তব্য পর্যন্ত এসে যাচ্ছে এখানে। সুতরাং আমি কেন এইরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি কেন রিস্ক নেব? আপনি যদি ট্রাফিক নিয়ন্ত্রণের রিস্ক না নেন, আপনি যদি ট্রাফিক নিয়ন্ত্রণের রিস্ক না নেন, দুর্যোগের রিস্ক না নেন, যেখানে গণতন্ত্র শক্তিশালী করার জন্য ভোটাধিকার, আপনি বক্তব্য পরিষ্কার, এক সেকেন্ডে বলতে চাই, আপনি যে প্রশ্নটি করেছেন, জি খসরু ভাই যেটা বলছেন যে 4টি নির্বাচন হয়েছিল, তখন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আজকে কিন্তু দলীয় সরকার। আপনি যে প্রশ্নটা তুলেছেন, না আপনি যে কথাটা বলেছেন যে প্রধানমন্ত্রী ডিফেন্সে আছেন, তো আপনি প্রশ্ন করেছেন যদি ডিফেন্সকে যিনি আছেন প্রধানমন্ত্রীকে যদি আমি বিশ্বাস না করতে পারি, তার নির্দেশে যে সেনাবাহিনী তাকে কিভাবে আপনি তো সেনাবাহিনী কেয়ারটেকারের সময় কিন্তু ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, সেই জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট সেনাবাহিনী আবার মানে অন্তত 2টি ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে ছিল, মানে ওইটা এক ধরনের। তো আমি এখানে প্রশ্নটি হলো যে একটি যুক্তি, হ্যাঁ সেনাবাহিনী ভালো, সেনাবাহিনী দিয়ে যদি আমার নির্বাচন সুষ্ঠু হয় করা হবে, কিন্তু সেনাবাহিনী ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, এটাও কিন্তু ঠিক না। ইকবাল, আমার কিন্তু মনে হয় যে সেনাবাহিনী এলে তো আমাদের কোনো ক্ষতি নাই, আমাদের সেনাবাহিনী আর পাঞ্জাব বা কাকুল থেকে আসছে না, কোনো ক্ষতি নেই, আমাদের তো ক্ষতি তো নাই, মানে আমরা এই কথার তলে কেন থাকবো? আমাদের কুমিল্লার না ক্ষতি নেই। আপনিই তো বলেছেন যে গতবারে যখন নারায়ণগঞ্জের নির্বাচনে সেনাবাহিনী ছাড়াই কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন, কিন্তু একটু কথা নিতে নির্বাচনে একটু কথা নিতে এটা একটা বিরতি নিয়ে আসে একটা সিলেক্টিভ নির্বাচন কথা বলে লাভ নেই, কারণ দেশের মানুষের, আমি আপনাকে বলি এটা কিন্তু জনগণ যারা ভোটাররা তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তারা প্রত্যাশা করে একটা ইন্ডিপেন্ডেন্ট ফোর্সের, যে কারণে ইন্ডিয়াতে কিন্তু এই প্রথাটা চালু হয়েছে। ওকে খসরু ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নেওয়া যখন আমি ফিরে আসবো তখন একটি প্রশ্ন করতে চাইবো, দর্শকরা এই প্রশ্নটি করছেন যে আইভি সেলিনা হায়াত আইভি যিনি 13 বছর ধরে নারায়ণগঞ্জ পৌরসভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আছেন, তার জনপ্রিয়তার বিপরীতে বিএনপি দলে একেবারে নতুন মুখ, যার দলে কোনো পদ নেই, এমন একজন প্রার্থীকে মনোনয়ন কেন দিল? হিসাবটি হচ্ছে এরকম যে সাখাওয়াত হোসেন খান অবশ্যই হেরে যাবেন, আইভির জনপ্রিয়তার কাছে টিকবেন না, বা আপনারা বলবেন নির্বাচন সুষ্ঠু হয় নাই, প্লটটি সেরকম কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি তারপরেই। ফিরে এলাম আজকে বাংলাদেশে জনপ্রিয় আইভির বিপরীতে বিএনপি দল একেবারে নতুন মুখ। আপনারা কি হারতেই চাচ্ছেন খসরু ভাই? নতুন মুখ মানে তো হারার কোনো, নতুন মুখ মানে হেরে যাবে এটা এরকম কোনো কিছু হবে আমার তো বিশ্বাস হয় না। কারণ আমি এখানে অনেক সময় দেখা যায় নতুন মুখ একটা পরিচ্ছন্ন একটা লোককে আপনি যখন সামনে নিয়ে আসেন, আর বিশেষ করে উনি কিন্তু 7 মার্ডার কেসে যে আইনজীবী হিসাবে এবং যে অবস্থান নিয়েছেন আইনজীবীতে নারায়ণগঞ্জে,
ওনার কিন্তু একটা শক্ত অবস্থান ওখানে সৃষ্টি হয়েছে, কারণ 7 মার্ডার কেসটি উনি কিন্তু নারায়ণগঞ্জের একটা বিশাল সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছেন, এবং সেখান থেকে ওনার কিন্তু নারায়ণগঞ্জবাসীর কাছে ওনার একটা জনপ্রিয়তা বেড়েছে, এবং উনি একটা ক্লিন মানুষ, পরিচ্ছন্ন মানুষ। সুতরাং আমি মনে করি বিএনপি সেটা মনে করি ওনাকে নমিনেশন দিয়েছে, এবং আমি আশা করব নারায়ণগঞ্জের মানুষ একটা স্বচ্ছ মানুষ, একটি সাহসী মানুষ ওনাকে আগামী নির্বাচনে জয়ী করবে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, নারায়ণগঞ্জ নির্বাচনে আপনাদের প্রার্থী বাছাই সম্পর্কে একটি কথা বলা হচ্ছে যে তৃণমূল যে প্রার্থী দিয়েছিল নারায়ণগঞ্জে নির্বাচন করার জন্য, সেই 3টি নাম দিয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, আনোয়ার হোসেন, মুজিবুর রহমান, মনিরুল রশিদ। সেই 3টি নাম বাদ দিয়ে আইভীকে কেন্দ্র থেকে উপর থেকে চাপিয়ে দেওয়া হলো একটি কারণে, যে নারায়ণগঞ্জের তৃণমূলের উপর আসলে তৃণমূল আওয়ামী লীগের উপর কেন্দ্রীয় আওয়ামী লীগের আস্থা নাই, এটাতে এটা প্রমাণিত হয় কিনা, না সেটা, এবং তৃণমূলে আইভী জনপ্রিয় নন সেরকম। না সেটা নয়, মূলত হলো কি, কেন্দ্র তো হলো সকল ক্ষমতার, কারণ কেন্দ্রই ডিসাইড করবে। গণতন্ত্র তো বিকেন্দ্রীকরণ হওয়ার কথা, না, কেন্দ্র তো কেন্দ্রের কাছে যখন যাবে, তখন কেন্দ্র যদি মনে করে যে আপনি আমার থেকে বেশি জনসমর্থন আছে, তখন কেন্দ্রের সেই অধিকার আছে আপনাকে দেওয়ার, আমাকে না দিয়ে। এখানে যেটি হয়েছে যে আইভীর জনপ্রিয়তা এবং আইভীর যে পারফরমেন্স গত এই সময় এবং আগের সময়, সেটার কারণের জন্য না, সেটা তৃণমূলের সেখানে হয়তো বিভিন্ন রকমের ইকুয়েশন থাকতে পারে, কিন্তু কেন্দ্রের সাথে তো ইকুয়েশন সেটা নয়। কেন্দ্রের সাথে ইকুয়েশনটা হলো কেন্দ্র যাকে ভালো মনে করবেন তাকে দিয়েছেন, এবং আইভীর যে পারফরমেন্স, আইভীর আপনি দেখুন এই পর্যন্ত মিডিয়াতে কিন্তু আইভীর সম্পর্কে কোনো বিষয়ে কিন্তু আমরা মিডিয়া আইভী আপাকে বেশি মানে আমি জানি না কেন, কারণ আছে, কারণ উনি ভালো কাজ করেছেন, সেই জন্যই কাজ করেছেন কিনা, মানে আইভী আপা যত 13 বছর ধরে মেয়র ছিলেন, মানে নারায়ণগঞ্জ উনি ভালো মেয়র হলে তো নারায়ণগঞ্জে কোনো সমস্যা থাকার কথা না। আমি ভালো কাজের কথা বাদ দিলাম, খারাপ কাজ করেননি বলেই হয়তো মিডিয়া আপনি তার সম্পর্কে খারাপ কিছু লিখতে পারেননি। সাধারণ নিয়মে তো পলিটিশিয়ানদের বিরুদ্ধে অনেক কিছুই লেখার সুযোগ থাকে মিডিয়ার, কিন্তু তার সম্পর্কে লেখা হয়নি। এটাই বিবেচনা করে কেন্দ্র প্রধান দলের সভানেত্রী তাকে মনোনয়ন দিয়েছেন। একটি প্রশ্নের উত্তর আবার আপনার কাছ থেকে দর্শকরা দাবি করছেন, আপনি যদি এটি কি বলেন যে 72 ঘন্টা আগে নির্বাচনী প্রচারণায় বিধিনিষেধ আরোপে বহিরাগত শব্দ ব্যবহার করে যে পরিপত্র জারি করা হলো, সেটাকে উদ্দেশ্য প্রণোদিত না বলবো কেন আমরা, আপনি যদি 30 সেকেন্ডে বলেন। না, একটি আপনি একটা পারসেপশন থেকে বলতে পারেন না, কারণ বেগম খালেদা জিয়ার প্রোগ্রাম কিন্তু অ্যানাউন্স করেননি অফিসিয়ালি। যদি অফিসিয়ালি যদি 20 তারিখ শুনেছিলাম, না আমি শুনেছি একটি জিনিস, কিন্তু দলের প্রধান হিসাবে আপনি 20 তারিখে কেন, দলের প্রধান হিসাবে তো যে কোনো সময় তিনি যেতে পারেন। এতদিন ধরে নির্বাচনী প্রচারণা হচ্ছে, দলের সমস্ত নেতৃবৃন্দ সেখানে যাচ্ছেন, সেখানে বেগম খালেদা জিয়া তিনি যাবেন, এর মধ্যে তো কোনো বাধা নেই। তো শেষ মুহূর্তে উনি যাবেন। আর যদি আজকে বলা হয় বহিরাগত, কেন বলা হচ্ছে যে বহিরাগত বেগম খালেদা জিয়াকে বহিরাগত জন্য নয়, যে বহিরাগত যেন নির্বাচনকে যেন সেখানে প্রশ্নবিদ্ধ না করতে পারে, প্রভাবান্বিত না করতে পারে, সেই কারণের জন্য। আর কোন বহিরাগত নাম আপনি মনে করতে পারেন বেগম জিয়া ছাড়া? আমি মনে করতেছি না বহিরাগত। না, বেগম খালেদা জিয়া তো বহিরাগত নন। বেগম খালেদা জিয়া একটি দলের প্রধান। মানে বহিরাগত বলতে আর কাকে মিন করা হচ্ছে এরকম? না, বহিরাগত বলতে সাধারণত যেটা মিন করা হয় সেটা হলো যে সেখানে যেন মস্তান, সেখানে যেন নারায়ণগঞ্জে যথেষ্ট পরিমাণে মস্তান আছে ইকবাল ভাই, নারায়ণগঞ্জে মস্তানের কোনো অভাব হবে না নিশ্চয়ই, ভিতরের মস্তানই যথেষ্ট পরিমাণে হবে। যাই হোক, আমাদের হাতে একদমই সময় নাই। খসরু ভাই, দর্শকদের প্রশ্ন, আপনারা শেষ মুহূর্তে যেটি বলা হয়েছিল যে কোরবানির পশুকে তৈমুর আলম খন্দকার বলেছেন যে গোসল করার সুযোগ না দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে, এবার এরকমটি হবে না তো দর্শক বলছেন? না, আমরা তো মানে সাকাওয়াত সাহেবকে কোনো একটি কারণ দেখিয়ে রাতে, সকালে, ভোরবেলা, দুপুর 12টা এরকম বসিয়ে যেতে বলবেন না তো? না, সেটা তো এখন আমি যেটা আবার তো ফিরে যেতে হয়, নির্বাচনী ব্যবস্থার উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে বিধে আজকে এই প্রশ্নগুলো আপনি আমাকে করছেন। না হলে কোনো ক্যান্ডিডেট নির্বাচনী রেস থেকে সরে আসার কোনো কারণ নাই। সবাই তো জিতার জন্য নির্বাচনে যায়। যখন কেউ সরে যায় আপনাকে বুঝতে হবে, বিশেষ করে বিএনপির মতো একটা বৃহৎ পার্টির নমিনি যখন সরে যায়, নমিনি সরে যায় না। কাল তৈমুর আলম খন্দকারকে আমি শুনেছি, উনি বলছেন এটি আমার কাছে এখনো রহস্যময়, আমাকে কেন বসে যেতে বলা হলো? না, ঠিক আছে, ওটা তো দলের পক্ষ থেকে কেন বিএনপি কেন উইথড্র করবে? জি, বিএনপির মতো একটা শক্তিশালী দল, জনপ্রিয় দল, তার ক্যান্ডিডেট যখন উইথড্র করে, সেটার পেছনে আমি আবারও ফিরে যেতে চাই
যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এমনভাবে ভেঙে পড়েছে, এখানে কোনো আস্থার সংকট সৃষ্টি হয়েছে, এটাই কারণ বারবার। Okay. এবং আজকে আমাদের যে প্রস্তাবনা সেটাই তো নির্বাচন ব্যবস্থাকে গ্রহণযোগ্য করার জন্য, বিশ্বাসযোগ্য করার দর্শকদের জন্য। আশ্বস্ত করতে চাই যে নির্বাচন সুষ্ঠু হবে এবং এবং বিএনপির প্রার্থী নির্বাচনে থাকবেন। জনাব আমির হোসেন মোহাম্মদ চৌধুরী, জনাব ইকবাল হোসেন চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।